শুধু ডলার নয়, মেধাও পাচার হয় বাংলাদেশ থেকে, আর এই পাচারের সংখ্যা দিন দিন বাড়ছে। গড়ে প্রতি বছর 50,000-এরও বেশি শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছেন। এই ব্রেন ড্রেন বা মেধার পাচার বন্ধ হবে কবে? কেনই বা শিক্ষার্থীরা দেশ ছাড়ছে? কী ভাবছেন সরকার? এইসব বিষয় নিয়ে আজকের খবরের কাগজের লিড স্টোরি, দেশ ছাড়ছেন মেধাবীরা। এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের স্টাফ রিপোর্টার সাজ্জাদুল কবিরের সঙ্গে। সাজ্জাদ, ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো এই যে দেশ ছাড়ছেন মেধাবীরা, আজকে আপনার লেখা লিড স্টোরিটা আমরা দেখলাম, খবরের কাগজের প্রধান স্টোরি হিসাবে এটা পাবলিশ হয়েছে। তো কেমন ফিডব্যাক পাচ্ছেন? এটা আসলে আমাদের উচ্চশিক্ষিত তরুণরা এই ধরনের স্টোরি আসলে পছন্দ করে। মানে তাদের যে প্রকৃত সমস্যা, তারা যে পড়াশোনা করার পরে তাদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা কর্মসংস্থান সেটা না থাকার কারণে আসলে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। সেই জায়গা থেকে তারা হচ্ছে এই যে পজিটিভ একটা রেসপন্স করেছে যে এই ধরনের স্টোরিগুলো হওয়া দরকার, তাহলে একটা চেঞ্জ আসতে পারে, তারা দেশে থাকার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কবির, আপনার স্টোরিতে আমরা দেখেছি বেশ কিছু কারণ আপনি এখানে লিখেছেন যে কি কি কারণে আসলে মেধাবীরা দেশ ছাড়ছেন, দেশে থাকতে পারছেন না। তো আমাদের দর্শক কিংবা পাঠকের জন্য সেই কারণগুলোর সামারি যদি একটু করে বলেন আমাদের। এটা আসলে বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সেটা সবচেয়ে প্রধান যেটা কারণ, আমাদের দেশের কর্মসংস্থানের সুযোগটা অনেক বেশি কমে যাচ্ছে। আবার যে কর্মসংস্থান আছে সেখানে অত্যধিক প্রতিযোগিতা হচ্ছে। আপনি যদি বিসিএস পরীক্ষার দিকে তাকান, সর্বশেষ বিসিএস হচ্ছে 3 লাখের অধিক শিক্ষার্থী হচ্ছে বা চাকরি প্রার্থী আবেদন করছে, কিন্তু আপনার ক্যাডার সংখ্যা হচ্ছে 1000-2000-এর মতো বা 3000-এর মতো, নন ক্যাডার মিলিয়ে একটু বেশি। তো সেই তুলনায় তাদের মানে যে পদ সংখ্যা, তার তুলনায় আবেদনকারী অনেক বেশি। সে কারণে তারা হচ্ছে বাইরে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে, যেখানে হচ্ছে বেটার অপরচুনিটি আছে। আবার যদি দেখেন রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে, আপনি যদি একটা রাজনৈতিক দলের আদর্শ ধারণ করেন, অন্য দল যদি ক্ষমতা দেয়, সেক্ষেত্রে আপনার সরকারি চাকরি বা অন্য কিছুতে আপনাকে বিবেচনায় নাও নিতে পারে। দেখে আমরা হচ্ছে যে গ্যাজেট থেকে বাদ দিয়ে দেওয়া, এই ধরনের রিসেন্টলি কিছু শিক্ষার্থী হচ্ছে 43তম বিসিএসতে গ্যাজেট বাদ করে অনশন করতেছে। এই ধরনের বিষয়গুলো আছে। আবার যেটা আপনার স্টোরিতে দেখলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এই প্রসঙ্গে কথা বলেছেন যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা বড় কারণ। হ্যাঁ, যে আপনি যে আদর্শ ধারণ করুন না কেন, কিন্তু হচ্ছে মানে চাকরির ক্ষেত্রে আপনি ফেয়ার জিনিসটা পাচ্ছেন না। যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে এখনও হচ্ছে মানে গ্রহণযোগ্য হচ্ছে মানে কোনো নিয়ম আমরা দাঁড় করাতে পারিনি বা কোনো মানদণ্ড রাখতে পারিনি। সেক্ষেত্রে পছন্দের লোকদের হচ্ছে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, বা যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় বিতর্ক ওঠে, তারা হচ্ছে তাদের রেজাল্ট নিচের পর্যায়ে থাকে বা মেধা তালিকা তাদের অবস্থানটা অনেক পিছনে থাকে। তো সে কারণে তারা ক্লাসে গিয়ে সে ধরনের ডেলিভারিও তারা দিতে পারে না। আবার যারা হচ্ছে শীর্ষ মেধাবী ছিল, তারা হচ্ছে এখানে সুযোগ না পেয়ে দেশের বাইরে পড়তে যায়, সেখানে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শিক্ষক হয়। সেক্ষেত্রে অনেক রিসার্চ তারা করে, মানে দেশের চেয়ে বেটার অপরচুনিটি নিজের জন্য তাদের প্রোফাইলটাকে তারা সমৃদ্ধ করতে পারে। তো কবির, আমি আপনার স্টোরিতে খেয়াল করলাম যে এখানে আপনি বলেছেন, অনেক বিশেষজ্ঞরাও বলেছেন যে শিক্ষা ব্যবস্থার মান একটা বড় কারণ, যে কারণে যে ওই পরিবেশ এখানে পাচ্ছে না স্টুডেন্টরা, তারা বাধ্য হয়ে বাইরে উন্নত পড়াশোনার জন্য যাচ্ছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে যেমন আমি ইন্ট্রো শুরু করেছি এভাবে যে উচ্চবিত্তরা সবসময় হচ্ছে বাইরে যাওয়ার একটা সামর্থ্য তাদের থাকে। সেক্ষেত্রে হচ্ছে মানে এখন মধ্যবিত্তরাও হচ্ছে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনার বাংলা মিডিয়াম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেক্ষেত্রে শিক্ষার মানটা মানে দীর্ঘদিন ধরে একটা প্রশ্নবিদ্ধ। তারা হচ্ছে ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে যাচ্ছে। যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করতে স্বাভাবিকভাবে সে হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেভাবে আগ্রহী হচ্ছে না, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। কিন্তু এখন তারা মনে হচ্ছে বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তারা হচ্ছে বেটার সার্ভিস পাবে না, সেক্ষেত্রে তারা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা একটা কারণ। আবার আপনারা একটু জানাই রাখে যে আমাদের হচ্ছে এখনও গ্রহণযোগ্য কোনো কারিকুলাম, এই যে কারিকুলাম নিয়ে একটা বিতর্ক থাকে, এই যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কারিকুলাম চেঞ্জ হয়ে যাওয়া বা এটা একটা গ্রহণযোগ্য হচ্ছে কোনো আমরা মানে সলিউশন বা শিক্ষা পদ্ধতির দিকে যেতে পারি না। আমাদের এখনও প্রাইমারি লেভেলে হচ্ছে আপনার 13 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। মানে বৈষম্যটা বা বিভক্তিটা, জাতিগত বা বিভক্তির শুরুটা কিন্তু আপনার এই প্রাইমারি শিক্ষা দিয়ে শুরু হচ্ছে। তো আসলে আমাদের একটা শিক্ষার ওভারঅল একটা হচ্ছে গ্রহণযোগ্য একটা সিস্টেম থাকা দরকার, যেটা দিয়ে হচ্ছে আমরা ওভারঅল হচ্ছে দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য একটা পরিকল্পনা থাকতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হচ্ছে দায়িত্ব নেওয়ার পর বলছে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য হচ্ছে শিক্ষার্থীদের, কিন্তু সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন রাশেদা খাতুন, উনি বলেন আমাদের দেশে এখন উদ্যোক্তা হওয়ার জন্য যে সাপোর্ট, সেই সাপোর্টও আমরা হচ্ছে পরিবেশ দিতে পারি, হ্যাঁ নাই। তাহলে আপনি কিভাবে হচ্ছে
উদ্যোক্তা হওয়ার জন্য বা মেধাবীদেরকে দেশে রাখার চেষ্টা করবেন বা তাদেরকে কীভাবে ধরে রাখতে পারবেন, এটা একটা প্রশ্ন। আপনার রিপোর্টে আমি দেখলাম যে আপনি একটা জায়গায় বলেছেন যে গড়ে প্রতি বছর 50,000-এর বেশি শিক্ষার্থী বিদেশে যাচ্ছেন, যেটা গত 10 বছরের সর্বোচ্চ হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে 2022-23 সালে হচ্ছে আপনার 50,000-এর উপরে, এর আগে হচ্ছে 49 ছিল। 2013 সালের দিকে এই সংখ্যাটা ছিল মাত্র হচ্ছে 24,000 বা 22,000। এর মধ্যে ইউএসএতে হচ্ছে আগ্রহী বেশি। ইউএসএতে আপনার এখন প্রতি বছর 10,000-এর উপরে হচ্ছে করতে যাচ্ছে, কিন্তু তার এই বড় একটা অংশ ফেরত আসতেছে না। এই যে এটা আরো বেড়েছে, এটা তো আসলে কমার কথা ছিল। যে বাংলাদেশ দিন দিন ডেভেলপ করছে, শিক্ষা ব্যবস্থা ভালো করছে, আমরা শুনি ভালো ভালো ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু তারপরেও এইটা বাড়ছে। এই কি অন্য কোনো কারণ আছে? আপনি তো কিছু কারণ বললেন, যে একটা রাজনৈতিক কারণ বলছেন, একটা বেকারত্বের কারণ বলছেন, আর এর পাশে অন্য কোনো কারণ আপনার কাছে? এটার একটা কারণ হচ্ছে আমাদের এখন যেমন আগে একটা গত সরকারের একটা প্ল্যান ছিল যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা, বা আমরা এসে সেটা করতে গিয়ে অনেক জায়গায় হলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কিন্তু ওখানে হচ্ছে আর্টসের সাবজেক্টই বেশি, বা এ ধরনের একটা ইয়ে আছে। যেমন আপনি গ্রাজুয়েট তৈরি করতেছেন, কিন্তু তাদের জন্য ওই ধরনের হচ্ছে জব তৈরি করতে পারতেছেন না, বা আপনি যে ধরনের লোক তৈরি, সেটা আবার যারা গ্রাজুয়েট তৈরি তারা আবার দক্ষ হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে বাইরের অনেক লোক বাংলাদেশে কাজ করে, তারাও কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে জনশক্তি তাদেরকে আমরা দক্ষ করতে পারতেছি না। রিসেন্টলি বলা হচ্ছে কারিগরি শিক্ষা হচ্ছে ডেভেলপমেন্ট করার জন্য, কিন্তু সে জায়গায়ও অনেক হচ্ছে বাজেটের একটা ঘাটতি আছে আর কি। তার মানে আমরা এটাও বলতে পারি যে আমাদের এখানে আসলে কর্মসংস্থানের জায়গা আছে, যদি দক্ষ জনশক্তি তৈরি হয় সেক্ষেত্রে এখানেই চাকরি দেওয়ার সুযোগ আছে, বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু তারপরেও বাইরে মানুষ যাচ্ছে। কিন্তু বাইরে যাওয়াটা আবার ওই অর্থে নেগেটিভও না আমাদের মতো হচ্ছে উন্নয়নশীল দেশের জন্য। কারণ হচ্ছে যেমন ভারত যদি দেখেন, ওরা কিন্তু বাইরে গিয়ে যোগ্য হয়ে আসে, আবার কিন্তু দেশে ফেরত আসতেছে রিসেন্টলি, ওদের একটা ট্রেন্ড। কিন্তু আমাদের এখানে হচ্ছে ওই সুযোগ সুবিধাটা না থাকার কারণে ফেরত আসার, যেমন রিসেন্টলি আপনার হচ্ছে বিডার যে তার একটা প্রেজেন্টেশন খুব আলোচনা, কিন্তু এরকম প্রেজেন্টেশন দেওয়ার মতো বাংলাদেশে বা দেশের বাইরে আমাদের যে প্রোডাকশন কিন্তু অনেক আছে, কিন্তু তারা এখানে পর্যাপ্ত হচ্ছে ওই সুযোগ সুবিধাটা না পাওয়ার কারণে ওই ইনভাইটেশন বা ওই জিনিসটা না হওয়ার তারা আসতে আগ্রহী না। তাহলে সমস্যার মূলটা কি আসলে? সমস্যার মূলটা হচ্ছে ওই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বা আমাদের সরকার, যেমন আবুল কাসেম ফজলুল একটু বললো যে কোনো সরকারই হচ্ছে মেধাবীদেরকে ফেরাতে চায়নি, এখনও চায় না। যদি আপনি হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে দেশে নিয়ে আসেন, দেশের কাজে লাগাতে চান, তাহলে হচ্ছে বেটার। আপনার রিপোর্টে আমি খেয়াল করলাম যে কেউ কেউ বলছেন যে যেভাবে ডলার পাচার রোধ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সেভাবে মেধা পাচারের রোধ করার জন্য সরকার কোনো উদ্যোগ নিবে কিনা, আপনার কি মনে হয়? এটা তো প্রধান উপদেষ্টা বলেছে তিনি ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু হচ্ছে এখনও আমরা সে ধরনের অনেকে হচ্ছে আবার যেমন নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে আত্মপ্রকাশ করছিল এনসিপি, সেটার হয়ে কাজ করার জন্য দেশের বাইরে থেকে অনেকে আসছে, কিন্তু তারা অনেকে আবার হতাশ হয়ে ফিরে যাচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা ওইভাবে না। যেমন আপনি দেখেন তাসনিম যারা যে এনসিপি নেত্রী, সেও কিন্তু হতাশ হয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছে, বা এখানে যে আমাদের দেশের যে কালচার এটা একটু ভিন্ন রকম। তো যদি আমরা ওভারঅল হচ্ছে সিচুয়েশন ডেভেলপ করতে পারি, তাহলে হচ্ছে মেধাবীরা দেশেই থাকবে। মানে আমরা কিভাবে আশা করব, যেখানে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক দুঃখ করে বলছেন যে দেশে 11টি সংস্কার কমিশন হয়েছে অথচ শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি, সেক্ষেত্রে আমরা কিভাবে আশা দেখব? এটার একটা বড় কারণ হচ্ছে যেমন শিক্ষা কমিশন না হওয়ার কারণ, মানে সেটা হচ্ছে যেমন নতুন সরকার আসার পরে মানে কারিকুলাম নিয়ে একটা কমিটি করেছিল, এই কমিটিতে কারা থাকবে থাকবে না, মানে সবাই তার পক্ষের লোক হচ্ছে, মানে ফেসবুকেই হচ্ছে এটা নিয়ে একটা উত্তাল পাতাল একটা অবস্থা। তারপর গভর্নমেন্ট হচ্ছে ওই জায়গা থেকে সরে আসছে, যে এখানেও রাজনীতি। হ্যাঁ, এখানেও রাজনীতি। তো এই কারণে মানে সব জায়গায় যদি আমরা আরেকজনের মতকে শ্রদ্ধা করতে না পারি, বা আমাদের ওই গ্রহণযোগ্য মানে সমালোচনার যে সংস্কৃতি, ওই জিনিসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে আদারওয়াইজ এখানে আসলে আপনি কোনো কিছু টেকসই করতে পারবেন না, বা আমরা যে কাঙ্ক্ষিত মান চাচ্ছি যে আমাদের দেশটা ভালো হবে বা মেধাবীরা থাকবে, মেধাবীরা নেতৃত্ব দিবে, সেই জিনিসটা হচ্ছে ভালো হবে। অথচ আমরা মেধার জন্য কত আন্দোলন করলাম, জুলাই গণ অভ্যুত্থানে হলো মেধা ইস্যুকে কেন্দ্র করে, সেই মেধাই যদি পাচার হয়ে যায় আমাদের আর থাকবে কি? সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে যেমন যারা মেধাবীরা যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেলো, তারা কিন্তু জনগণের টাকায় হচ্ছে তাদেরকে বিদেশে পড়তে পাঠানো হয়, কিন্তু তারা ওখানে বেটার সুযোগ সুবিধার কারণে দেশে ফিরতে আগ্রহী না। শিক্ষকরা গিয়েও আর আসেন না। যেমন আমি ঢাকা অনেক টিচারকে দেখি, তারা হচ্ছে তাদের যে পদোন্নতিটা না পাওয়ার কারণে নিজে হচ্ছে চাকরি ছেড়ে বিদেশে চলে গেছে। আবার এরকমই তো আমরা শুনি অনেকেই উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে
ইউনিভার্সিটির বেতন মাসের পর মাস বছরের বছর নিয়েও আসেন না। হ্যাঁ, আসেন, এরকম অনেকে আছে। তো আসলে আমরা কোথায় মেধা তাইলে? এবং এটা হচ্ছে মেধাবীদের সাথে ওই আবার দেশপ্রেমের একটা হচ্ছে সংযোগ ঘটাইতে হবে। তো কবির, আমরা একেবারেই শেষের দিকে, আমি শেষে জানতে চাই যে এর থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা, সরকার নতুন কিছু পরিকল্পনা ভাবছেন কিনা? অবশ্যই সরকার চাইলে দেশের বাইরে যারা এখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে তাদের একটা ডাটাবেস তৈরি করতে পারে। তাদের যে হচ্ছে রিসার্চ প্রোফাইল বা তাদের ব্যক্তিগত প্রোফাইলের সাথে আমাদের দেশের কোন কোন ফিল্ডের রিলেট করা যায় তাদেরকে ওই পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে যদি আনে তাহলে দেশের জন্য ভালো হবে। দেশের মেধা দেশেই থাকবে, আবার ফেরত আসবে দেশের অর্থ। কারণ তার পিছনেও তো যে সে তো এখানে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনও তো বাংলাদেশে করছে, তার পিছনেও তো সরকার একটা ইনভেস্টমেন্ট আছে। ধন্যবাদ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গেই থাকুন, খবরের কাগজের সঙ্গে থাকুন। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে।